আমাদের সাথে নতুন যারা যুক্ত আছেন তাদেরকে সহ পুরাতন যারা আছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের যে আজকে নতুন একটা যে অধ্যায় শুরু হলো, আমরা একটা অধ্যায়ের সূচনা করেছি। সেই সূচনা আমাদের টার্গেট হচ্ছে অ্যালেন স্কিনারটা শেষ করা, এ টু জেড আমরা পড়ব। ঠিক আছে, শুধুমাত্র আমরা যে পড়ে যাব এটা না, আমি যেটা টার্গেট যেটা দিয়েছি, আমি সালাউদ্দিন আরজ স্যারের সাথে যেটা বলেছি, আমরা অ্যালেন স্কিনোটটাকে আমরা আত্মস্থ করে ফেলে দিব, মুখস্থ করে ফেলে দিব, যাতে অ্যালেন স্কিনোটের কোনো একটা মেডিসিন যে কোথায় কি আছে এটা যেন আমরা রুগী আসলে যেন বলতে পারি যে না, এই লক্ষণটা অ্যালেন স্কিনোটে এই মেডিসিনে পড়েছিলাম। ঠিক আছে, এরকম ভাবে আমি চাই যে অ্যালেন স্কিনোটটাকে আমরা হেফজ করে ফেলে দেবো। তো সেই টার্গেটে দেখা যাচ্ছে আমাদের 187টা মেডিসিন আছে, 187টা মেডিসিন কভার করতে মোটামুটি 3 মাস, সেটা যদি 4 মাসের সময় যদি লাগে আমরা এটা শেষ করব। মানে অ্যাজ ফর এক্সাম্পল, আমরা অনেক পড়াশোনা করার পরবর্তীতে যখন আমরা জবের জন্য যখন প্রিপারেশন নেই, তখন এক সেট বই আগে শেষ করতে হয়। একবার শেষ করার পরবর্তীতে বারবার রিভিশন দেওয়া হয়। একবার যখন শেষ করা হয় তখন দেখা যায় তার 80% প্রশ্ন কমন পাওয়া যায়। যেগুলো পরীক্ষাতে 80% প্রশ্ন বা 70% প্রশ্ন কমন পাওয়া যায়। তো অ্যালেন স্কিনোটটা এমন একটা মানে আমাদের চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথিতে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, এটা মানে মুখে বর্ণনা করে এটা বোঝানো সম্ভব না। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা এগিয়ে যাব একসাথে। আমরা যখন শেষ করব, শেষে আপনি বুঝতে পারবেন যে আমরা অ্যালেন স্কিনোটটাকে কেন এত গুরুত্ব দিয়েছি। আপনারা বিশ্বাস করুন, বিলিভ করুন, অ্যালেন স্কিনোট কে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আশা রাখা যায় এই জায়গাতে আমরা অনেকটা সমৃদ্ধ হব। মোটামুটি ম্যাটেরিয়া মেডিকেয়ার, আমার সুদৃঢ় বিশ্বাস 100% যদি আমরা সাধারণ ডাক্তার হিসেবে যদি আমাদের নলেজ প্রয়োজন যদি হয়, এই অ্যালেন স্কিনোট থেকে মোটামুটি আমাদের 70% এটা কভার করে দিবে। বাকি 30% যেটা থাকবে এনাদের ম্যাটেরিয়া মেডিকেয়ার বিভিন্ন রকম পন্থ থেকে আমরা এটা পাবো ইনশাল্লাহ। তো সেই লক্ষ্যেই আমরা এই মিশনে নেমেছি, আমরা এটাকে শেষ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই যদি পাশে থাকেন তাহলে খুব সুন্দর হবে। তবে আপনার পাশে না থাকলেও আমরা শেষ করবো, এরকমই পরিকল্পনা করে। ঠিক আছে, মানে এরকম যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। ঠিক আছে, আমরা একলাই চলবো প্রয়োজনে, কারণ আমাদের টার্গেট হচ্ছে টু বি সাকসেস। সাকসেস হতে হলে এই অ্যালেন স্কিনোটের বিকল্প নাই। আচ্ছা ঠিক আছে, আমি কথা বাড়াবো না, আমরা পড়াশোনার মধ্যে ফিরে যাই। এখানে দেখুন গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে অ্যাব্রোটে নামের যে শূন্যতা, যে ইমাসিয়েশন, যে ব্যাপারটা, এইটা হচ্ছে কোথায়, লয়ার লিম্বস গুলোতে, বিশেষ করে পায়ের দিকে হচ্ছে এটা বেশি শীর্ণতা আসে। ঠিক আছে, পায়ের দিক থেকে এর শীর্ণতা শুরু হয়। সমস্ত শরীরের তুলনায় দেখা যাচ্ছে কোথায় দুই পাটা বেশি শীর্ণ হয়ে গেছে। আমি বেশি কথাগুলো বলবো না, সংক্ষিপ্ত ভাবে আপনারা জাস্ট জিস্ট কথাটা এখানে জেনে নেবেন, তাহলে দেখা যাচ্ছে খুব সহজ হবে। তার পরবর্তীতে দেখুন এখানে বলা হচ্ছিল কি, এই যে শুষ্কতা অর্থাৎ ইমাসিয়েশন আরো মেডিসিনে আছে, আয়োডিনে আছে। ঠিক আছে, আয়োডিনের পেশেন্ট গুলো কি হবে, এরা প্রচুর গরম কাতর হবে। ঠিক আছে, তাইলে এখানে অ্যাব্রোটের নামের কাছে আমরা যেটা দেখলাম যে এখানে পার্থক্য যেটা পাচ্ছি, আয়োডিনের পেশেন্ট হচ্ছে প্রচুর হচ্ছে কি হবে, গরম কাতর হবে, এবং আয়োডিনের হচ্ছে শীর্ণতা সমস্ত দেহেই হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এখানে অ্যাব্রোটে নামের হচ্ছে ছিল নিম্নাঙ্গ, এবং এখানে আমরা আয়োডিনে পেলাম সমস্ত অঙ্গ। ঠিক আছে, এটা একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার দেখুন যে আমাদের পরবর্তীতে একটা মেডিসিন আছে, আমরা সংক্ষিপ্তভাবে এখানে বলছি, আপনারা এতটুকুই মস্তিষ্কে ধারণ করবেন। আমরা যখন আয়োডিয়াম যখন পড়বো তখন তারও বিস্তারিতভাবে আয়োডিয়ামকে আমরা জানবো। তার পরবর্তী দেখুন সানিকিউলা। সানিকিউলা মেডিসিনটা কিন্তু এই রিকেটস বা রোগগ্রস্ত শিশুদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা রেমেডি। সেই ক্ষেত্রে আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে কি থাকবে, সানিকিউলার পেশেন্টের হচ্ছে নিম্ন গতিতে ভীতি থাকবে। ওরা উপর থেকে নিচে নামতে গেলে এরা হচ্ছে ভীত সন্ত্রস্ত হবে, সহসায় নামতে পারবেন। নিম্ন গতিতে ভীতি, এই নিম্ন গতিতে ভীতি বোরাক্সেও আছে। আমরা বোরাক্সে যখন যাব তখন সানিকিউলার সাথে রেডিফারেন্স করে নিব। ঠিক আছে, এবং সেই সাথে সানিকিউলার আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা হচ্ছে, সেটা হলো এর হচ্ছে কোষ্ঠবদ্ধতা আছে, নিদারুণ কোষ্ঠবদ্ধতা, মানে এতটাই কোষ্ঠবদ্ধতা যেখানে মেকানিক্যাল কিছু ইউজ করে তার মলটা বাইর করতে হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে তাইলে দেখেন এরকম কিন্তু অ্যাব্রোটে নামে নাই।
এবং আয়োডিয়ামে কিন্তু এরকম নাই, কোষ্ঠবদ্ধতা এটা নাই, এবং সেই সাথে কিন্তু এই নিম্ন গতিতে ভীতি কিন্তু আমাদের আগের দুইটা মেডিসিনে কিন্তু নাই। ঠিক আছে, তার পরবর্তীতে দেখুন আমাদের আর একটা রেমেডি যেটা আছে সেটা টিউবারকুলিনাম। টিউবারকুলিনামের শীর্ণতা হয় এইরকম, মুখমণ্ডল দেখতে বেশ ঠিকঠাকই মনে হয়, কিন্তু দেহটা তার শুকিয়ে যায়। কোথায় শুকিয়ে যায়? হাত পায়ের কথা কিন্তু বলা হয় না, বলা হয়েছে কোথায়, তার মুখমণ্ডল দেখলে বেশ স্বাভাবিক মনে হয়, কিন্তু তার দেহটা দিন দিন শুকিয়ে যায়। এর পিছনের হিস্ট্রি গুলো কি থাকবে? এদের বাবা মা বা কারো যক্ষার হিস্ট্রি থাকবে। ঠিক আছে, যক্ষার হিস্ট্রি থাকবে। তো মানে ক্ষয় দোষের যে কারণগুলো, সেই কারণগুলো থাকবে। দেখুন এই যে যে ব্যাপারটা যক্ষার যে হিস্ট্রি, বা দেখুন যে সমস্ত শরীরের কথা বলা হয় না, মুখমণ্ডলটা স্বাভাবিক আছে, শুধুমাত্র দেহটা শীর্ণ হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রেও টিউবারকুলিনাম অ্যানাদার মেডিসিন থেকে এখানে আপনাকে ডিফারেন্স করে দিবে। ঠিক আছে, দেহের চামড়া এখানে বলা হয়েছে থলথলে এবং ভাঁজে ভাঁজে ঝুলে থাকে। আমরা বৃদ্ধ মানুষ দেখেছি, বয়স্ক মানুষ যেগুলি দেখেছি, তাদের দেখা যায় কি হয়ে যায়, ওই শেষ বয়সের চামড়াগুলো ঝুলে যায়। ঠিক আছে, ঠিক তেমনটি এই অ্যাব্রোডাইনামিক যেগুলি অল্প বয়সের শিশুগুলো আছে, এরা দেখা যাবে যে অল্প বয়সে তাদের চামড়াগুলো ঝুলে গেছে, এরকম হয়। ঠিক আছে, এই ঝুলন্ত জায়গা যদি থাকে আমাদের, যদি ঘাড়ে যদি হয়, তাহলে নেট্রামিওর এবং সেনিকিউলার কথা বলা হয়। তাহলে নেট্রামিওর এবং সেনিকিউলার মধ্যে এখানে একটু ডিফারেন্স করা যায়। নেট্রামিওরে হচ্ছে আপনার নিম্ন গতিতে ভীতি নাই, কিন্তু স্যানিকুলাতে নিম্ন গতিতে ভীতি আছে। ঠিক আছে, এবং স্যানিকিউলার পেশেন্টদের হচ্ছে কপালে ঘাম হয়। ঠিক আছে, কপালে প্রচুর ঘাম হয়, সেখানে নেট্রামিওরে প্রচুর ঘাম হয় না। কপালে ঘাম অ্যানাদার মেডিসিন গুলোতেও আছে, স্যানিকুলার মেডিসিন গুলো নিম্ন গতিতে যদি ভীতি যদি থাকে এবং কপালে ঘাম যদি শীতল যদি হয়, সেই সাথে যদি কনস্টিপেশন যদি থাকে, তাহলে আমরা স্যানিকুলার কথাটা ভাবতে পারি। ঠিক আছে, আর নেট্রামিওরে পেশেন্টের এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা দেখেন, এখানে যদি এই যে যেগুলি ঝুলে যাওয়ার ব্যাপারটা যেটা বলা হয়েছে, চামড়াটা ঝুলে যাওয়ার কথা বলা হয়েছে, এখানে নেট্রামিওরের শীর্ণতা হচ্ছে আমাদের যেই গলায় যেটা কলার বোন আমরা যেটা বলি। ঠিক আছে, এই যে গলার সাথে যে সামনে যে আমরা হাড়টা দেখতে পাই, এটা দেখা যাচ্ছে ভরাট থাকবে না। কি থাকবে না? ভরাট থাকবে না। ওদিকে তাকালেই দেখা যাবে যে ওর হচ্ছে এটা মানে উঁচু হয়ে আছে, একটা ব্যাপার। আর একটা ব্যাপারটা হচ্ছে ওর দেহের তুলনায় দেখা যাচ্ছে যে ওর ঘাড়টা অনেক বেশি লম্বা। ঠিক আছে, অনেকটা লম্বা হবে। যেমন মনে করেন যে শর্ট, মনে করেন যে একটা টেবিল ফ্যান, শর্ট টেবিল ফ্যানে যেমনটি গলা, এটা স্বাভাবিক গলা, কিন্তু সেটা যদি লং, যদি বড়, যদি স্ট্যান্ড ফ্যান যদি হয়ে যায়, তাহলে তার গলাটা কি হয়, একটু ঘাড়টা একটু বেশি উঁচু হয়। তো নেট্রামিওরের পেশেন্ট গুলো এরকম ব্যাপারগুলো থাকবে। আর নেট্রামিওরের পেশেন্ট গুলোর মধ্যে লবণপ্রিয়তার একটা ব্যাপার আছে, অনেক লবণের লবণপ্রিয়তা আছে, কিন্তু নেট্রামিওর পেশেন্ট গুলো লবণ চাই, এমনটি চাই। একটু যদি সংযোজন করি, আপনার বাসায় যদি কোনো নেট্রামিওরের পেশেন্ট যদি থাকে, এখন ডাক্তারবাবু বলে দিয়েছে যে খাবারে কাঁচা লবণ খাওয়া যাবে না, সে কি করবে? সে বাসায় এসে লবণটা ভেজে নেবে। ঠিক আছে, আপনাদের জ্ঞাতার্থে জানেন, ভাজা লবণ আর কাঁচা লবণের মধ্যে ডিফারেন্স নাই। ঠিক আছে, সেম সেম কন্ডিশন থাকে। সঙ্গত কারণে আপনার চেম্বারে যখন পেশেন্ট যখন আসবে, যার হাই প্রেশার আছে, যেগুলি কারণে আমরা লবণ খেতে নিষেধ করি, তাকে এভাবে বলে দিবেন কাঁচা লবণ ভাজা লবণ দুইটাই নিষেধ। ঠিক আছে, এই একটা বৈশিষ্ট্য অবলম্বন করবে। এবং তার পরবর্তীতেও যদি এই নেট্রামিওর পেশেন্টকে আপনি যদি বলেন যে কাঁচা এবং ভাজা কোনোটাই খাওয়া যাবে না, তখন সে যদি রাঁধুনি যদি হয়, তো তখন যদি সে যদি রাঁধুনি যদি হয়, সে কৌশল করে কি করবে, ওই খাবারের তরকারিতে লবণটা একটু বেশি দিয়ে দিবে। ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর নেট্রামিওরের পেশেন্ট রাত্রিবেলাতে ঘুমের ঘরে কান্নাকাটি করে। ঠিক আছে, ও অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায়। আর ওর জীবনের হচ্ছে সবচেয়ে বড় একটা মানসিক লক্ষণগুলো আমরা যেটা দেখবো, পিছনে একটা স্যাড হিস্ট্রি থাকে। স্যাড হিস্ট্রি থেকেই দেখা যাচ্ছে যে নেট্রামিওর উৎপত্তি হয়। এটা একটা, আমরা যদি নেট্রামিওর পড়বো তখন এই জায়গাতে চলে যাবে। স্যার আমি সংক্ষিপ্তভাবে এতটুকুই বললাম, আপনি সামনের দিকে এগিয়ে যান। আর একটা ব্যাপারটা যেটা হচ্ছে, ঘাড় দুর্বল এবং মাথা সোজা করে রাখতে পারে না, এটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে গুরুত্বপূর্ণ রেমেডি হিসেবে এখানে ইথুজাকে নিয়ে আসা হয়েছে। স্যার এতদূর পড়েছিলেন কিনা? না স্যার, একটু হ্যালো, যাই নাই স্যার, একটু করতে যাই নাই, নিচে আসবে স্যার, নিচে আসবে।
আচ্ছা, আমি আমি যেহেতু এই এই জায়গাটা একটু ইয়ে করে দিই। ইথুজার ব্যাপারটা হলো, ইথুজার পেশেন্টটা যখন হচ্ছে এই ঘাড়টা সোজা করে রাখতে পারবে না, ইথুজার পেশেন্টটা আমরা যেটা জানি সেটা হচ্ছে এর বমি থাকবে। বমিটা কেমন হবে? দুধের ছানার মতো চাপ চাপ বমি হবে, ঠিক আছে? চাপ চাপ বমি থাকবে। এই বমিতে বাচ্চাটা হচ্ছে দেখা যাচ্ছে বমি করে সে দেখা যায় চুপচাপ নুয়ে পড়বে, ঠিক আছে? সে চুপচাপ নুয়ে পড়বে, আবার কিছুক্ষণ পরবর্তীতে আবার সে হালকা একটু কিছু খাইতে চাইবে, খাওয়ার পরবর্তীতে আবার সে নুয়ে পড়বে, এর জন্য নিস্তেজ অবস্থা থাকবে। সে এই নিস্তেজ অবস্থা থেকে তার ঘাড়টা সে তুলে দাঁড়াতে পারবে না। এ একটা ব্যাপার হচ্ছে ঘাড়ের ক্ষেত্রে এটা থাকবে। আর অ্যাব্রোটেনামের ক্ষেত্রে এটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ এখানে লক্ষণ হিসেবে আসে সেটা না, তবে ইথুজা এখানে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকে, আরেকটা রেমেডি আছে, সেটা হচ্ছে জেলসিমিয়াম। জেলসিমিয়ামের ক্ষেত্রে কি হবে? ওর প্রচন্ড পরিমাণ হচ্ছে জ্বর থাকবে এবং সেই সাথে তার পিছনে ঘাড়ে ব্যথা থাকবে। এই ব্যথার কারণে সে হচ্ছে মাথা উঁচু করে তুলতে পারবে না, ঠিক আছে? তো এই একটা ব্যাপার। তো এখানে বলে দেওয়া হয়েছে কেবলমাত্র নিম্নাঙ্গের শীর্ণতায় হচ্ছে অ্যাব্রোডেনাম বেস্ট মেডিসিন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। তাহলে আমরা স্যার অনেকটা পর্যন্ত আলোচনা করে ফেলেছেন। আমরা পরবর্তী মেন্টাল সিমটমে চলে যাচ্ছি। আমরা এখানে মেরাসমাস অফ চিলড্রেন দেখলাম, স্যার তুলনামূলক আলোচনা করলেন। মেন্টাল সিমটমে রয়েছে চাইল্ড ইজ ইল নেচার্ড। তার নেচারটা কেমন? ইল নেচার্ড মানে বদমেজাজি এবং ইরিটেবল খিটখিটে, ক্রস অ্যান্ড ডেসপন্ডেন্ট ক্রোধী এবং হতাশাগ্রস্ত, ভায়োলেন্ট তাহলে সে উগ্র অমানবিক, উগ্র সে ভায়োলেন্ট উগ্র, ইনহিউম্যান অমানবিক, উড লাইক টু ডু সামথিং ক্রুয়েল, সে উড লাইক টু ডু মানে সে করতে চায় সামথিং এমন কিছু যেটা নিষ্ঠুর ক্রুয়েল। তা শিশুটা কেমন হবে আমরা দেখলাম, এখানে তুলনামূলক নেই। তো শিশুটা বদমেজাজি খিটখিটে, ক্রোধী থাকবে মানে সহজে মানে সে রাগ, খুব রাগান্বিত থাকবে এবং হতাশাও থাকবে তার, ডেসপন্ডেন্ট, এবং ভায়োলেন্ট খুবই উগ্র এবং অমানবিক থাকবে সে, তার কাজগুলো থাকবে যেটা মানুষের যে মানবিক গুণাবলী বহির্ভূত, অমানবিক, এবং সে নির্দয় নিষ্ঠুর সে আচরণ করে কাজ করতে চায়, যেটা সে নির্দয় নিষ্ঠুর কাজ করতে চায়, তার একটা এরকম একটা কাজ করার আকাঙ্ক্ষা। তো এটা মেন্টাল সিমটমে রয়েছে। আমরা দেখবো যে নামের বাচ্চাগুলো কেমন থাকবে, খিটখিটে এবং উগ্র মেজাজের এবং নির্দয় নিষ্ঠুর কাজ করতে চায়। আর ফিজিক্যাল জেনারেলে চলে যাচ্ছি। ফিজিক্যাল জেনারেলে রয়েছে তার, স্যার এগুলোর তুলনামূলক আলোচনা করে ফেলেছেন অলরেডি। তো এই মেডিসিনগুলোর যে এখানে রেভেনাস হাঙ্গার, তার চাক্ষুষে একটা ক্ষুধা থাকবে, রেভেনাস হাঙ্গার, আর লুজিং ফ্লেশ হোয়াইল ইটিং ওয়েল, এরা ভালো খাওয়া দাওয়া করবে, ওয়াইল ইটিং ওয়েল, ভালো ইটিং ওয়েল মানে ভালো খাওয়া দাওয়া করবে, কিন্তু লুজিং ফ্লেশ, তার পুরুষে তার যে শরীরের মাংস এটা শুকিয়ে যাবে। তো এটা স্যার আয়োডিয়াম নেট্রামিওর সেনিকুলার টিউবারকুলিনাম, এই রেমেডিগুলো অলরেডি তুলনামূলক আলোচনা করেছেন স্যার। এই জন্য আমরা হেড চ্যাপ্টারও স্যার আলোচনা করেছেন যে ইন মেরাসমাস শীর্ণতার ক্ষেত্রে কি হবে। যখন শীর্ণতা থাকবে তখন এই নামের শিশুদের যারা শীর্ণতা থাকবে, যাদের মেরাসমাস সমস্যা থাকবে, তারা কিন্তু তাদের হেড উইক, ক্যান নট হোল্ড আপ, ক্যান নট হোল্ড ইট আপ, এটা তারা সোজা করে রাখতে পারবে না। তাদের হেড বলতে এখানে ঘাড়ই বোঝাচ্ছে, তাদের মাথাটা মানে ঘাড়টা দুর্বল, এজন্য তারা এটা মাথা সোজা করে রাখতে পারবে না, যেটা ইথুজার সাথে স্যার তুলনা করলেন যে ইথুজা তো বমি করে এবং সে দুর্বল হয়ে যায় এই জন্য। আর এই আর মেরাসমাস তো এখানে এব্রোডানামে যেটা সমস্যা থাকবে মেরাসমাসের জন্য সে সোজা রাখতে পারবে না, স্যার এটা আলোচনা করেছেন অলরেডি। আমরা ফেস থেকে স্যারের তুলনামূলক আলোচনা শুনবো ইনশাল্লাহ। ফেসে বলা হচ্ছে ফেসটা কেমন থাকবে এব্রোডানামের? ফেস ওল্ড, পেল, রিঙ্কলড, ফেসটা থাকবে ওল্ড, ওল্ড পিপুল লাইক আর কি, যেটা বলছে যে বুড়োদের মতো, ওল্ড পিপুল লাইক এরকম আর কি। ফেসটা থাকবে ওল্ড পিপুল লাইক মানে ওল্ড, আর পেল মানে ফ্যাকাশে, আর রিঙ্কলড মানে কুচকানো থাকবে, কুচকানো, বুড়োদের মতো ফ্যাকাশে। তাহলে বুড়োদের মতো চেহারাটা তাদেরকে বৃদ্ধদের মতো দেখাবে, বৃদ্ধ মানুষের চেহারা যেমন থাকে তেমন থাকবে চেহারা, এবং ফ্যাকাশে থাকবে এবং কুচকানো থাকবে, কুচকানো, চামড়াটা কুচকানো থাকবে, যেটা ওপিয়ামেও রয়েছে। আর তাহলে স্যার এখানে একটু ওপিয়ামের সাথে ফেসের ক্ষেত্রে স্যার ওপিয়ামের একটু তুলনামূলক আলোচনা, যদি স্যার এখন ফ্রি থাকে তাহলে করতে। আচ্ছা, দেখুন, দেখুন এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে অ্যাব্রোটেনামের ব্যাপারটাই অন্যরকম।
অ্যাব্রোটেনামের শীর্ণতাই হচ্ছে প্রথম কথা, এবং নিম্নাঙ্গে শীর্ণতাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা এই দিকে বেশি গুরুত্ব দিব, এবং সেই সাথে ওপিএম এর ব্যাপারটার সাথে এখানে ডিফারেন্সটা করে নিব আমরা কিভাবে, একটু দেখুন। ওপিএম এর ব্যাপারের সাথে, ওপিএম এর সাথে নিদ্রার একটা সম্পর্ক আছে, যেটার সাথে অ্যাব্রোটেনামের এই সম্পর্কটা নাই। তাহলে আমরা এই জায়গাতে সম্পর্ক এখানে কি দেখবো, আমরা আলাদা করে নিব ঘুমের ব্যাপারটার সাথে। কেমন? দেখুন, ওপিয়ামে ঘুম ঘুম ভাব থাকবে, ঠিক আছে, অচৈতন্য ভাব, দেখা যাচ্ছে যে চোখ মেলে আছে কিন্তু সে ঘুমাইছে, ঠিক আছে, কিন্তু সে ঘুমাইছে, এমন একটা অবস্থা। ক্রমশ সে আস্তে আস্তে কোমার দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে। এমনি বসে আছে, ঢুলু ঢুলু ভাব, মাথাটা ঝুলছে, মনে হয় ঘুম ঘুম ভাব, মানে তাকে দেখে অন্যরকম একটা ব্যাপার হবে। যত বড়ই তার অসুখ কেন না হোক, একটা গুরুত্বপূর্ণ একটা মেন্টাল সিমটম, এটা মাথায় রাখবেন, এটা সবসময় ওপিএম এর ক্ষেত্রে মাথায় রাখবেন। ও দেখা যাচ্ছে 7 দিন 8 দিন ধরে ঘুমাইতে পারে না, ও খুব অসুস্থ মানুষ, ওকে যে কেউ জিজ্ঞেস কেন না করুক যে আপনি কেমন আছেন, সে বলে আমি বেশ ভালো আছি। সে অসুস্থ, সে আস্তে আস্তে কোমার দিকে চলে যাচ্ছে, কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কেমন আছেন, উনি সুন্দরভাবে উত্তর দিবেন আমি বেশ ভালো আছি, ঠিক আছে। এই একটা ব্যাপার। আর সেই সাথে তার হচ্ছে মুখ, ঠোঁট, চোখ সব লাল থলথলে থাকবে। তাহলে এখানে ব্যাপারটা দেখেন কেমন থাকবে, এটা থলথলে থাকবে, লাল থলথলে, মানে থমথমে একটা ভাব। যেমন মনে করেন যে আমরা যেমন বেলোডোনা পেশেন্টদের মুখ চোখ দেখাতে লাল হয়ে যায় জ্বর যখন আসে, কিন্তু এই ব্যাপারটার হয়ে এই ক্ষেত্রে ওপিএম এর ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বর নাই, কিন্তু দেখা যাচ্ছে তার মুখটা কেমন হয়ে আছে, মুখ, ঠোঁট, চোখ সব লাল থমথমে একটা ভাব হয়ে আছে, কারণ তার নিদ্রাহীনতা আছে, ঘুম নাই তার, ঠিক আছে। তৎসহ গলার মধ্যে কিছু ঘরঘরানোর শব্দ থাকতে পারে, আবার নাও থাকতে পারে অনেক ক্ষেত্রে। এগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার। আর ওপিয়ামের আর একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেই ব্যাপারের সাথে দেখা যাচ্ছে এখানে বিশাল আপনার পার্থক্য, সেইটা হচ্ছে ওপিয়ামেও কিন্তু কনস্টিপেশন আছে, কনস্টিপেশন আছে। সেটা কেমন? মলগুলো কালো বর্ণের হবে। কি বর্ণের হবে? কালো বর্ণ হবে, এবং গোল গোল গুটলে গুটলে মল হবে। ছাগলের লাদি আছে না, যেমন ছাগল আমাদের পায়খানা করে গুটি গুটি, ঠিক সেম এইরকম দেখা যাচ্ছে তার এটা থাকবে। তার মলমূত্র বায়ু সব কোনো সময় বন্ধ হয়ে পেট ফেপে উঠবে, ঠিক আছে, এরকম কন্ডিশন হতে পারে। এবং সেই সাথে তার মল কালো হবে এবং গুটলে হতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এর জ্বরের সময় একটু ডিফারেন্সটা করতে হয়। এর জ্বরটা আসে সাধারণত এই দুপুর 1টা, সরি, বা 11টার দিকে, ঠিক আছে। এখন 11টার দিকে জ্বর কিন্তু আমাদের সালফারেও আছে, আবার 11টার দিকে জ্বর, 11 থেকে 10টা জ্বর আমাদের নেট্রামিওরেও আছে। নেট্রামিওরের সাথে দেখা এর পার্থক্যটা কোথায় আপনারা বুঝতে পারবেন, ওর লেবু লবণপ্রিয়তা থাকবে, ওর শীর্ণতা কোথায়, উপরের দিকে। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওপিয়ামের ব্যাপারটা নিদ্রাহীনতার ব্যাপার থাকবে, আপনার নেট্রামিওর নিদ্রাহীনতার ব্যাপার থাকবে না, ঠিক আছে। এই ব্যাপারগুলোর দিকে একটু লক্ষ্য দেবেন, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এই একটা ব্যাপার। আর এই যে ইয়ের পেশেন্টটা আপনার হচ্ছে উপশম যেটাতে পায়, ওপিএম এর পেশেন্ট, ওর ঘুম নেই, সে অনবরত দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে এখান থেকে ওখানে পায়চারি করতেছে, হেঁটে বেড়ালে তার ভালো লাগে, ঠিক আছে। এইটা হচ্ছে ওপিএম এর সাথে। তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাতে ফেসের ইন্ডিকেশনটা এখানে যেমনটা বললাম, এটা আপনারা লক্ষ্য রাখবেন, এর মুখ, ঠোঁট, চোখ সব লাল থমথমে থাকবে, ঠিক আছে। এইটা হলো অবস্থা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। তাহলে আমরা ফেস চ্যাপ্টারটা, এব্রুটেনামের ফেস চ্যাপ্টারটা দেখলাম। আমরা আজকে কিন্তু এব্রুটেনাম পড়ছি, আপনারা সবাই জানেন। এব্রুটেনাম রেমেডি দিয়ে আমরা শুরু করেছি এলেন স্কিনুট। আমাদের যে কর্ম পরিকল্পনা আপনারা শুনেছেন ইতিমধ্যেই, আমরা 187টা রেমেডি, 1 থেকে সিরিয়ালি আমরা 187 পর্যন্ত পড়বো। সেক্ষেত্রে আমরা হয়তো 3.5 মাসের মতো সময় লাগতে পারে। আমরা প্রতিদিন বড় রেমেডি হলে 1টা শেষ করবো, আর ছোট রেমেডি হলে 2টা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এব্রুটেনাম আমরা আলোচনা করতে করতে আমরা এব্রুটেনামের ফেসটা দেখলাম। অত্যন্ত চমৎকার ভাবে আমাদের স্যার আলোচনা করেন যে ফেসটা, অ্যালেন স্যার যেটা বলেছেন যে বৃদ্ধ মানুষের মতো তার ফেসটা বৃদ্ধ লোকদের মতো দেখাবে, এবং ফ্যাকাশে এবং রিঙ্কল থাকবে, কুচকানো থাকবে। সেটা ওপিয়ামের সাথে স্যার নিদ্রাহীনতা দিয়ে পার্থক্য করলেন, আর এব্রুটেনামে তো শীর্ণতা থাকবেই, সেটা নিয়ে স্যার বললেন। তো আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমে চলে যাচ্ছি। অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া
লিয়েন্টারিয়া। তাহলে অল্টারনেট কনস্টিপেশন এন্ড ডায়রিয়া, তাহলে তার এই যে কনস্টিপেশন এবং ডায়রিয়া এটা অল্টারনেট করে পর্যায়ক্রমে থাকবে। একবার কনস্টিপেশন থাকবে, একবার ডায়রিয়া থাকবে, মানে একবার কোষ্ঠকাঠিন্য শক্ত মল থাকবে, আর একবার তার পাতলা পায়খানা নরম মল থাকবে। তো এটা পর্যায়ক্রমে থাকবে, এটা সিকিউরিটি গার্ডের মতো, এক সিকিউরিটি গার্ড যায় আর এক সিকিউরিটি গার্ড আসে শিফটিং ডিউটিতে। তো এরকম মানে কনস্টিপেশনে ডিউটি করলো, কনস্টিপেশন চলে যাচ্ছে, এখন ডায়রিয়া আসলো, ডায়রিয়া চলে যাচ্ছে, আবার কনস্টিপেশন আসলো, এরকম একটা পর্যায়ক্রমে থাকবে। এবং লিয়েন্টারিয়া থাকবে, যে খাদ্যদ্রব্য হজম না হয়ে, যেটা লিয়েন্টারিয়া মানে খাদ্যদ্রব্য হজম না হয়ে অবিকৃত অবস্থায়, অবস্থায় পায়খানার সাথে বের হয়, মানে বিকৃত হয় না, যে খাবারটা খায় সেটা কিন্তু হজম হয় না, হজম না হয়ে সেই খাবারটাই বের হয় পায়খানার সাথে, অবিকৃত মানে কোনো বিকৃত হয় না, আকৃতি আকৃতি নষ্ট হয় না, সেই খাবারটাই থেকে বোঝা যাবে যে হ্যাঁ সে তো এই খাবার খেয়েছিল, পায়খানার সাথে এটা এসেছে, সেটা আস্ত, সেটাই অবিকৃত, মানে বিকৃত না হয়েই প্রায় অবিকৃত, মানে একবারে যে অবিকৃত তা না, প্রায় অবিকৃত অবস্থায় পায়খানার সাথে বের হবে, যেটাকে লিয়েন্টারিয়া বলা হচ্ছে। তো কোষ্ঠকাঠিন্যতা এবং উদরাময়টা পর্যায়ক্রমে থাকবে, সেই সাথে কি থাকবে, তার মলের সাথে যে খাবারটা খাবে সেটা হজম না হয়ে প্রায় অবিকৃত অবস্থায় বের হবে পায়খানার সাথে। এটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের শুধু একটাই ছিল, এখানে কিন্তু পার্থক্য করতে বলা হয়নি বিধায় আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, যেটা এক্সট্রিমিটিস, মানে জানেন আপনারা হাত পা, এক্সট্রিমিটিস বলতে বোঝায় হাত পা, এটা আমাদের রেপার্টরিতেও এই কথাটা রয়েছে, হাত পা বোঝাতে এক্সট্রিমিটিস বোঝানো হয়। আর প্রথমেই রয়েছে পেইনফুল কন্ট্রাকশনস অফ দি লিম্বস ফ্রম ক্র্যাম্পস অর ফলোইং কোলিক। পেইনফুল কনস্ট্রাকশন অফ লিম্বস, তাহলে ফ্রম ক্র্যাম্পস অর ফলোইং কোলিক, তাহলে তার একটা পেইনফুল কনস্ট্রাকশন মানে একটা এই যে তার অফ দি লিম্বস ফ্রম ক্র্যাম্পস অর ফলোইং কোলিক, মানে খিল ধরা অথবা শুল বেদনার পরে তার হাতে পায়ে যন্ত্রণাপূর্ণ সংকুচন হয়। তাহলে খিল ধরা বা শুল বেদনার পরে, মানে খিল ধরে, যে খিল ধরে মানুষের, এই যে নাড়াচাড়া করতে পারে না, এবং শুল ব্যথা বলতে কলিক ব্যথা, পেট ব্যথা বোঝায়, এটার পরে কি হয়, তার হাতে পায়ে যন্ত্রণাপূর্ণ একটা সংকুচন হয়, হাত পায়ের মধ্যে যন্ত্রণাপূর্ণ সংকুচন, পেইনফুল কনস্ট্রাকশনস অফ দি লিম্বস, এটা কোথা থেকে হয়, ফ্রম ক্র্যাম্পস অর ফলোইং কোলিক, মানে খিল ধরা অথবা শুল বেদনার পর থেকে এই হাতে পায়ে তার যন্ত্রণা হয়। হাতে পায়ে যে যন্ত্রণাটা সংকুচন ভূত একটা যন্ত্রণা, পেইনফুল কনস্ট্রাকশন, এটা কখন হয়, তার খিল ধরা বা শুল বেদনার পরে হাতে পায়ে যন্ত্রণাভূত সংকুচন হয়। আর তারপরে বলা হচ্ছে তার রিউমেটিজমের কথা বলা হচ্ছে, তার যে বাতের সমস্যার কথা, এখানে রিউমেটিজমের পরেই দেখেন একটা কুলন চিহ্ন রয়েছে, এই কুলন চিহ্ন মানে কি, তাহলে এই পুরাটা লাইন কিন্তু রিউমেটিজম নিয়ে বলা হবে। এখানে যদি ডায়রিয়া থাকতো তাহলে ডায়রিয়া নিয়ে সমস্ত কথা, বাকি এই লাইনের সমস্ত কথাই ডায়রিয়া নিয়ে বলা হতো, এরকম এই কুলন চিহ্ন দিয়ে বোঝায় যে এই টপিকটা এটার উপরই, এখন যা বলা হবে সব রিউমেটিজম, যেমন বারবার সেটা রিপিট করবে না, রিউমেটিজম হলে এই হয়, রিউমেটিজম হলে এই হয়, রিউমেটিজম বারবার রিউমেটিজম বলবেন না, রিউমেটিজম স্যার শুরুতেই বলছেন, এখন শুধু ওইটা বলে যাবেন, আমরা ধরে নেব এটা রিউমেটিজম সম্পর্কে বলা হচ্ছে। তো রিউমেটিজম সম্পর্কে স্যার বলছেন, ফর দি এক্সেসিভ পেইন বিফোর দি সোয়েলিং কমেন্স, ফর দি এক্সেসিভ পেইন বিফোর দি সোয়েলিং কমেন্সেস। তাহলে আমরা এই যে সেমিকোলন পর্যন্ত পড়বো, প্রত্যেকটা লাইন আমরা কোন পর্যন্ত পড়বো, একটা লাইনের শুরু থেকে সেমিকোলন যেখানে হয়েছে সেখানে সেমিকোলন পর্যন্ত। তো এখানে বলা হচ্ছে যে তার এক্সেসিভ পেইন হয়, এক্সেসিভ পেইন হয় কোথায়, বিফোর দি সোয়েলিং কমেন্সেস, বিফোর মানে পূর্বে, সোয়েলিং মানে ফুলে যাওয়া, কমেন্সেস আক্রান্ত অঙ্গ ফুলে যাওয়ার আগে তার অত্যন্ত যন্ত্রণা হয়। যে অঙ্গটা ফুলে যায় সেটাতে কি হয়, ফুলে যাওয়ার আগে কি হয়, এক্সেসিভ পেইন হয়, বিফোর দি সোয়েলিং কমেন্স, বিফোর মানে পূর্বে, সোয়েলিং মানে ফুলে যাওয়ার পূর্বে তার সেই আক্রান্ত অঙ্গটা, যে অঙ্গটা ফুলে যায় সেই অঙ্গটা কি হয়, এক্সেসিভ পেইন হয়, তারপর ফুলে যায় সেই অঙ্গটা, সেই অঙ্গটা যে অঙ্গটা ফুলে যায় সেটাতে কি হয়, সেটাতে কি হয়, এক্সেসিভ পেইন হয়, তারপর ফুলে যায়। আক্রান্ত অঙ্গ ফুলে যাওয়ার আগে অত্যন্ত যন্ত্রণা শুরু হয়, তারপর ফুলে যায়। এখন একটা গ্রেড সিম্পটম পেয়েছি, ফার্স্ট গ্রেড বলা যায়, ফ্রম, যেটা এলএনস্কি নোটে আপনারা জানেন যে বোল্ড করে লেখা রয়েছে, আমি এটাকে একটু মানে যেটা শুরুতে বলছে রিমার্ক করার জন্য, মানে লক্ষণীয় করার জন্য, চোখে পড়ার জন্য এটা আমি রেড লাইন করেছি, কিন্তু এলএনস্কি নোটে এটা বোল্ড করা রয়েছে। আর সেকেন্ড গ্রেড যেগুলো রয়েছে সেগুলো ইটালিক করা রয়েছে, আর নর্মাল গুলো জেনারেল লেখায় রয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রম সাডেনলি চেকড ডায়রিয়া অর আদার সিক্রেশনস,
সাডেনলি কি হবে, চেকড ডায়রিয়া, মানে হঠাৎ করে কোনো ওর আদার সিক্রেশন, ডায়রিয়া বা অন্য কোনো স্রাব হঠাৎ বন্ধ হয়ে গেলে তার এই বাতের সমস্যাটা দেখা দেয়। আমরা কিন্তু এখানে যা পড়বো সব কিন্তু বাতের। তাহলে বাতের জায়গাটা ফুলে যায়, ফুলে যাওয়ার আগে কি হয়, তার অত্যন্ত ব্যথা হয়। এখন যা পড়বো সব কিন্তু বাত। যেমন আমরা কিন্তু এখন বারবার বলছি না যে এপ্রোডেনাম পড়ছি, এপ্রোডেনাম পড়ছি, আমরা তো বলেই নিয়েছি এপ্রোডেনাম পড়ছি। এখন আমরা এপ্রোডেনামের এক্সট্রিমিটিস পড়ছি, এক্সট্রিমিটিসের আন্ডারে আবার রিউমেটিজম রয়েছে, সেটা পড়ছি। বারবার বলবো না যে এপ্রোডেনামের এক্সট্রিমিটিসের রিউমেটিজমের এটা পড়ছি। এটা আমরা এটা বারবার না বলার জন্যই স্যার শুরুতে বলে নিয়েছেন। এখন যা বলবো সব রিউমেটিজম সম্পর্কে বলবো। তো রিউমেটিজমের সমস্যা প্রথম আমরা দেখলাম যে রিউমেটিজম যেখানে হবে সেখানে ফুলে যায়, কিন্তু ফুলে যাওয়ার আগে কি হয়, সেখানে এক্সেসিভ পেইন হয়। এক্সেসিভ মানে কি, মারাত্মক। এক্সেস মানে অতিরিক্ত, এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড, মানুষ বলে যে অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো এই অতিরিক্ত ব্যথাটা এখানে হবে, যে জায়গাটা ফুলে যাবে সেখানে আগে অনেক ব্যথা করবে, তারপর ফুলে যাবে। আর একটা জিনিস কি বললেন যে ফ্রম সাডেনলি চেক ডায়রিয়া আর আদার সিক্রেশন, মানে হঠাৎ করে তার সাডেনলি মানে হঠাৎ করে কি হবে, তার ডায়রিয়াটা বন্ধ হয়ে গিয়ে বা অন্য কোনো একটা স্রাব, অন্য কোনো স্রাব যেগুলো প্রস্রাব পায়খানা ঘাম, এগুলো হতে যে কোনো একটা ঋতুস্রাব হতে পারে, যেগুলো শরীর থেকে বের হয়ে যায় সিক্রেশন। তো এগুলো যে কোনো একটা স্রাব, কোনো বা ডায়রিয়া হঠাৎ বন্ধ হয়ে গিয়ে বাতের সমস্যা দেখা দেয় তার। যদি তার ডায়রিয়া বন্ধ হয়ে যায়, হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে বাতের সমস্যা দেখা দেয়। যে আপনার বাতের সমস্যা, এটা বাতের সমস্যা কি সমস্যা ছিল, যে আমার অনেক ডায়রিয়া হয়েছিল, এই ডায়রিয়াটা থেমে যাওয়ার পরে এই বাতের সমস্যা দেখা দিল। তো এর সাধারণত আমার এরকমই হয়, বাতে ডায়রিয়া হয়, ডায়রিয়া ভালো হয়ে গেলে বাতের সমস্যা দেখা দেয়। বা আমার খুব ঘাম হয়, ঘাম যাওয়ার পরে আমার বাতের সমস্যা দেখা দেয়। তো এরকম, বা আমার খুব এরকম রক্তস্রাব হয়, এরকম রক্তস্রাব বন্ধ হয়ে গেলে আমার বাতের সমস্যা দেখা দেয়, মানে ডায়রিয়া বা অন্য কোনো স্রাব বন্ধ হয়ে গিয়ে বাতের সমস্যা দেখা দেয়। তারপর অল্টারনেটস উইথ হেমোরয়েডস উইথ ডিসেন্টারি। তাহলে এই যে তার কি হয়, তার যে এই যে হেমোরয়েডস, যেটা হেমোরয়েডস মানে কি, অর্শরূপ। এখানে আমি আরেকটা কথা বলি, আমরা একটা জিনিস খেয়াল রাখবো, হেমোরেজ কথাটার একটা মিনিং আর হেমোরয়েডস কথাটা আরেকটা মিনিং। হেমোরেজ মানে অতিরিক্ত রক্ত বের হয়, যেটা অতিরিক্ত রজস্রাব। আর হেমোরয়েডস মানে এটা হলো অর্শরূপ, পাইলস যেটা। তো অর্শরোগেরও বিভিন্ন ইয়া রয়েছে, সেটা আমাদের স্যার মহোদয় পরে বলবেন, বিভিন্ন ধরন রয়েছে এটার। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অল্টারনেট উইথ হেমোরেটস উইথ ডিসেন্ট্রি, তার অর্শ এবং আমশয় এটা পর্যায়ক্রমে বাতের ব্যথার সাথে দেখা দেয়। আমরা কিন্তু পড়ছি কিন্তু বাতের কথা সব এখানে। তো বাতের ব্যথা পর্যায়ক্রমে বাতের ব্যথা দেখা দেয়, এই যে এটার সাথে পর্যায়ক্রমে একবার অর্শরোগ থাকে অথবা আমশয় আমশয় থাকে, এটা পর্যায়ক্রমে বাতের ব্যথা, এগুলোর সাথে বাতের ব্যথা থাকে। অর্শ বা আমশার সাথে পর্যায়ক্রমে বাতের ব্যথা থাকে। অল্টারনেটস উইথ হেমোরয়েডস উইথ ডিসেন্টারি। তো এই রিউমেটিজমটা অল্টারনেট করে, একবার বাতের ব্যথার বাতের ব্যথাটা একবার অল্টারনেট করে অর্শের সাথে, একবার আমশার সাথে। মানে বাতের ব্যথাটা থাকে, বাতের ব্যথার সাথে একবার কি থাকে, আমশা থাকে, আর একবার অর্শরূপ থাকে। বাতের ব্যথাটার সাথে দুইটা থেকে যে কোনো একটা এক এক সময় এক একটা থাকে। বাতের ব্যথাটা থাকেই, বাতের ব্যথাটা থাকে একবার, বাতের ব্যথা থাকবে, বাতের ব্যথার সাথে একবার অর্শ আর একবার আমশা, এরকম থাকে। এটা আমরা দেখলাম। আর গাউটের কথা বলা হচ্ছে গেটে বাত। রিউমেটিজম হলো বাত রোগ, আর এটা এটা হলো গাউট মানে গেটে বাত। আমাদের স্যার এটা নিয়ে পার্থক্য করবেন ইনশাল্লাহ। তাহলে গাউট সম্পর্কে বলা হচ্ছে গেটে বাত। গেটে বাতে কি হয়, এখন যা পড়বো, এখন দেখেন আবার কুলন চিহ্ন রয়েছে, মানে এখন যা পড়বো সব গেটে বাতের কথা। আগেরটা বললাম রিউমেটিজমের কথা পুরো লাইনটা, এখন পুরো লাইনটা গেটে বাত নিয়ে, গাউট নিয়ে। গাউটের ক্ষেত্রে কি থাকবে, জয়েন্ট স্টিফ, সন্ধিগুলো আড়ষ্ট হয়ে যায়, মানে নাড়াচাড়া করতে পারে না। যেটা ঘাড় আড়ষ্ট হয়ে যায়, মানুষ ঘাড় আড়ষ্ট হলে ঘাড় নাড়াচাড়া করতে পারে না। এখানে তার সন্ধিগুলো, সন্ধিগুলো মানে কি, শরীরের সমস্ত জয়েন্ট, হাতের কোনোই জয়েন্ট রয়েছে, আমাদের আমাদের শোল্ডারের সাথে হাতের জয়েন্ট রয়েছে, আমাদের কোমরের এখানে উরুর জয়েন্ট রয়েছে, হাঁটুর সাথে আমাদের উরুর জয়েন্ট রয়েছে, এই যে অ্যাঙ্কেলের কাছে এখানে পায়ের এখানে জয়েন্ট রয়েছে, সমস্ত জয়েন্টগুলো তার আড়ষ্ট হয়ে যায়। সন্ধিগুলো, যত সন্ধি জয়েন্টস, এটা প্লুরাল নাম্বারে বলা হচ্ছে ইংরেজি গ্রামারে। তো জয়েন্টস মানে এস রয়েছে, মানে কি, সমস্ত সন্ধি, সন্ধিগুলো যত সন্ধি রয়েছে, তার জয়েন্টগুলো রয়েছে শরীরে, সেগুলো কি হয়ে যায়, স্টিফ হয়ে যায়, আড়ষ্ট হয়ে যায়, নাড়াচাড়া করতে পারে না। এবং উইথ সাথে কি হয়, জয়েন্ট স্টিফ, সোলেন মানে ফুলে যায়, জয়েন্টগুলো নাড়াচাড়া করতে পারে না এবং ফুলে যায় তার। এটা গ্যাটে বাতের, আমরা কিন্তু পড়ছি গ্যাটে বাত, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। গ্যাটে বাতের সময় তার কি হয়, গ্যাটে বাতের সময় তার সন্ধিগুলো, এই জয়েন্টগুলো
আড়ষ্ট হয়ে যায়, নাড়াচাড়া করতে পারে না গ্যাটে বাতের সময়, এবং গ্যাটে বাতের সময় ফুলে যায়, তার এই জয়েন্টগুলো ফুলে যায়। তারপর কি হয়, আমরা এই সেমিকোলন পর্যন্ত পড়ব, উইথ প্রিকিং সেন্সেশন হয় তার। প্রিকিং সেন্সেশনটা কি? সূচ বিধানোর যন্ত্রণার মতো অনুভূতি, মানে সুই ঢুকছে, সুই ঢুকালে যেমন একটা অনুভূতি, সেখানে ওইরকম একটা অনুভূতি হয়। কোথায় হয় এগুলাতে? এই যে এই গেটে বাতের সময় এই সন্ধিগুলাতে জয়েন্টগুলো কি হয়, আড়ষ্ট হয়ে যায়, ফুলে যায়, এবং সুই বেঁধার মতো যন্ত্রণা হয়। কোথায় হয় এগুলো? জয়েন্টের মধ্যে হয়। সমস্ত সন্ধি, যে শরীরে যত জয়েন্টগুলো রয়েছে সন্ধিগুলোতে, এগুলোতে কি হয়, স্টিফ হয়, আড়ষ্ট হয়, ফুলে যায়, সূচ ফিটানোর মতো অনুভূতি দেখা দেয়। প্রিকিং সেন্সেশন, যেটা সূচ ফুটানোর একটা সেন্সেশন, অনুভূতি। তারপরে আমার পরেরটাতে চলে যাচ্ছি। রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল জয়েন্টস পেইনফুল অ্যান্ড ইনফ্ল্যামড। রিস্ট মানে কি? রিস্ট মানে হাতের কবজি। হাতের কবজি কোনটা? এই যে আঙ্গুলের পরে এখান থেকে যে শুরু হয়েছে, যেটা আমরা ধরতে গেলে যেটা নাড়াচাড়া করি কোনো কিছু, এই আঙ্গুলের সাথের যে জয়েন্টটা এই পাশে, তো এই রিস্টটা কি হয়? রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল জয়েন্ট। রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল জয়েন্ট, এই দুইটা মানে হাতের, যেটা হাত নাড়াতে গেলে যেটা নাড়াতে হয় সেটা, এবং পায়ের গোড়ালির ব্যথা, অ্যাঙ্কেল জয়েন্ট, গোড়ালির জয়েন্টে, পায়ের গোড়ালির জয়েন্টে পেইনফুল অ্যান্ড ইনফ্ল্যামড হয়। পেইনফুল হয় জয়েন্টের মধ্যে, এবং ইনফ্ল্যাম মানে প্রদাহ দেখা দেয়, ব্যথা এবং প্রদাহ। অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে এবং রিস্টের মধ্যে কি হয়? কোথায় কোথায় হয়? হাতের রিস্টে এবং পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হয়, পেইনফুল অ্যান্ড ইনফ্ল্যামড। ইনফ্ল্যাম মানে প্রদাহ হয়, জ্বালাপোড়া এবং ব্যথা। ব্যথা এবং জ্বালা কিন্তু দুটোই থাকে কোথায়? রিস্টে এবং অ্যাঙ্কেলে। হাতের রিস্টে এবং অ্যাঙ্কেলের মধ্যে তার ব্যথা করে এবং জ্বালা করে, প্রদাহ হয়। তো এখানে তারপরে লাইনে চলে যাচ্ছি, ভেরি লেম অ্যান্ড সোর অল ওভার। ভেরি লেম, খুব খুব তার এই মানে লেম মানে কি, একটা অত্যন্ত খুরা বা ক্ষতবোধ একটা যন্ত্রণা। খুরা, লেম মানে সেখানে শক্তি পায় না, লেম। বলে যে লেম এক্সকিউজ, তোমার এই অজুহাতটা লেম এক্সকিউজ কিন্তু আমরা গ্রহণযোগ্য না, অ্যাকসেপ্টেবল না। যে স্যার আমি তো এই কারণে এটা করতে পারি না, অফিসে এসে অনেকেই অজুহাত দেখায়, তখন বলা হয় যে এটা লেম এক্সকিউজ। লেম এক্সকিউজ মানে খুরা যুক্তি। খুরা মানে কি? দুর্বল, দাঁড়াতে পারে না। তোমার এই যুক্তিটা দাঁড় করানোর মতো না, এটা খুরা যুক্তি, লেম এক্সকিউজ। তুমি যে অজুহাতটা দিয়েছো সেটা লেম এক্সকিউজ। ভেরি লেম মানে অত্যন্ত খুরা, মানে দুর্বল, সে মানে একবারে শক্তি পাচ্ছে না। ভেরি লেম অ্যান্ড সোর অল ওভার। তার এই আমরা কিন্তু পড়ছি তার যে তার এক্সট্রিমিটিস অধ্যায় পড়ছি, এপ্রোডেনামের এক্সট্রিমিটিস অধ্যায়। ভেরি লেম অ্যান্ড সোর অল ওভার মানে সারা শরীরে, অল ওভার মানে সারা শরীরে কি থাকে, মানে শরীরটা একবারে খুরা, মানে দুর্বল এবং ক্ষত, মানে ক্ষত হয়ে গেছে, সারা শরীরে যেন ঘা হয়ে গেছে, এরকম একটা অনুভূতি। ক্ষতবৎ অনুভূতি, কিন্তু ক্ষত নাই, কিন্তু অনুভূতিটা এরকম যেন সারা শরীরে যেমন ঘা হয়েছে, এরকম একটা অনুভূতি তার। তো ভেরি লেম অ্যান্ড সোর মানে অত্যন্ত দুর্বল সে, খুরা, এবং তার ক্ষতবৎ একটা যন্ত্রণা সারা শরীরের মধ্যে। সারা শরীরে এরকম একটা যন্ত্রণা, তার বেদনা, সমস্ত শরীরে অত্যন্ত খুরা এবং ক্ষতবৎ একটা যন্ত্রণা। সোর মানে ক্ষতবৎ, মানে ঘা হয়েছে, এরকম একটা ব্যাপার। তারপর ম্যারাসমাস অফ লয়ার এক্সট্রিমিটিস অনলি। তো আমরা এটা দেখেছি যে বিশেষ করে তার পা গুলো, স্যার কিন্তু এটা আগেই বলেছেন, আমরা দেখেছি যে আমরা আবার দেখি, আমরা কিন্তু এখানে কনস্টিটিউশনের মধ্যে পড়েছি যে বিশেষভাবে স্পেশালি অফ লেগস কথাটা দেখেন, আমরা কনস্টিটিউশনের মধ্যে এটা পড়েছি যে তার এপ্রোডেনামের যে শীর্ণতাটা থাকবে, ইমাসিয়েশনটা থাকবে স্পেশালি অফ লেগস। তো এখানেও আবার স্যার সেই কথাটাই এক্সট্রিমিটিসের মধ্যে আবার নিয়ে এসেছেন যে ম্যারাসমাস অফ লয়ার এক্সট্রিমিটিস অনলি, শুধুমাত্র এই নিচের দিকে। স্যার এটা আমাদের আমির শফিক স্যারও বলেছেন যে লয়ার এক্সট্রিমিটিসে শুধুমাত্র তার মেরাসমাসটা দেখা দেবে, কেবলমাত্র নিম্নাঙ্গে, কোমর থেকে নিচের যে দুই পা পর্যন্ত, কোমর থেকে নিচের 2 পা পর্যন্ত শীর্ণতা দেখা যায়, শুধুমাত্র অনলি লয়ার এক্সট্রিমিটিস অনলি মেরাসমাস দেখাতে। কি দেখাতে? মেরাসমাস কোথায়? নিচের দিকে শরীরে, লয়ার এক্সট্রিমিটিসে মানে কোমর থেকে নিচের দিকে, 2 পায়ের মধ্যে। তারপর আমরা চলে যাচ্ছি, আমাদের এখানে যেহেতু কোনো কম্পারেটিভ করার কোনো মেডিসিনের উল্লেখ ছিল না, এজন্য আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, স্কিন চ্যাপ্টারে চলে যাচ্ছি। তো আমরা এপ্রোটেনাম পড়ছি, এপ্রোটেনামের স্কিন পড়ছি। ইচিং, চিল ব্লেন্স, এটা অ্যাগারিকাসের সাথে তুলনা করতে বলা হয়েছে। তো শৈত্যজনিত ক্ষতে, চুলকানি দেখাতে, মানে শীত থেকে বা বরফের সংস্পর্শ থেকে, মানে চিল ব্লেন্স মানে বরফের সংস্পর্শ বা শীতের সংস্পর্শ থেকে, শৈত্যজনিত মানে শীতের কারণে যদি তার
এই ক্ষত হয়ে সেখানে চুলকানি দেখা দেয়। চিলব্লেন্স মানে সত্যজনিত ক্ষত, মানে ঠান্ডা লাগা বা বরফের ছোঁয়া থেকে যদি ক্ষত হয়, সেই ক্ষতের মধ্যে যদি চুলকানি দেখা দেয়। ইচিং চিলব্লেন্স যেটা আমাদের দেশে খুব কম, যেখানে বরফ পড়ে বা স্নোফল হয়, তুষারপাত হয়, তো সেই দেশে যদি সেরকম সেটা থেকে যদি তার ক্ষত হয় এবং সেই ক্ষতের মধ্যে যদি চুলকানি থাকে, সত্যজনিত ক্ষতে যদি চুলকানি দেখা দেয়, তাহলে এব্রুটেনাম এবং অ্যাগারিকাস এই দুইটা রেমেডির আমরা আলাদা করব। তো আমাদের শ্রদ্ধেয় স্যার মহোদয়ের কাছে চলে যাচ্ছি। স্যার এখানে অল্প কথায় আমাদের এব্রুটেনাম অ্যাগারিকাসের একটু তুলনামূলক ভাবে উপস্থাপন করবেন। জি, ধন্যবাদ। এখানে দেখুন আমরা যেটা দেখছিলাম যে অ্যাব্রোটেনামকে আমরা চিনে ফেলেছি, মোটামুটি চিনে ফেলেছি, ঠিক আছে। অ্যাগারিকাস এখানে এসে আমাদের নতুন ভাবে হানা দিয়েছে কোথায়? চর্মে এসে। তাহলে আমরা যখন অ্যাব্রোটেনাম যখন দেখব, তাহলে তার ইমাসিয়েশন দিব, লয়ার এক্সট্রিমিটিস গুলো আমরা দেখব, সেই সাথে তার কি দেখব? প্রচুর পরিমাণ ক্ষুধা দেখব, ঠিক আছে। এই ব্যাপারগুলো এখানে দেখব। তো এখানে দেখুন অ্যাগারিকাসে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুধার কথা কোথাও বলা হয়, ঠিক আছে। অ্যাগারিকাসে আবার আপনার ইমাসিয়েশনের কথাও কিন্তু বলা হয় না। তাহলে অ্যাগারিকাসের সাথে আমরা তাহলে এখানে অ্যাব্রোটেনামের ব্যাপারটা আমরা অনেকটাই দেখা যাচ্ছে এখানে ডিফারেন্স করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একজন গুরুত্বপূর্ণ ভাবে ইয়ে করেছেন, একটা নোটিশ করেছেন, একটা লক্ষণ বলেছেন, আপনাকে ধন্যবাদ। এখানে দেখুন এর অনুভূতিটা চামড়াতে কেমন হবে, অ্যাগারিকাসের অনুভূতিটা কেমন হবে। এখানে বলা হয়েছিল স্কিনটা হচ্ছে শৈত্যজনিত ক্ষতে চুলকানি দেখা দেয়, যদি দেখা যায় তাহলে এটা হবে। কিন্তু অ্যাগারিকাসের ব্যাপারটা স্পেসিফিকলি ভাবে একটু দেখে রাখুন। এখানে স্কিনে মনে হবে যেন বরফের ছোঁয়া লেগেছে। কি হয়, কি লেগেছে? মনে করবে যে ওর চুলকানি যে জায়গাটা মনে হবে বরফ শীতল বরফের এখানে ছোঁয়া লেগে আছে। আপনার গায়ে কখনো যদি বরফ যদি টাচ যদি করে, তাহলে যে অনুভূতি পাবেন, পেশেন্ট এসে বলবে আপনাকে যে স্যার আমার তো এখানে চুলকানি, এই চুলকানিটা এমন মনে হচ্ছে এত বরফ শীতল স্যার, এসে আপনাকে ব্যাখ্যা দিবে। কিন্তু এরকম ভাবে ব্যাখ্যা কিন্তু আপনাকে ইয়ে দিবেন। এবং সেই সাথে বরফের ঠান্ডা, বরফের যদি ঠান্ডা মনে করেন একটা সূঁচ সূঁচ যেমন আছে বা কোনো আলপিন আছে, সেটা যদি বরফের মতো যদি ঠান্ডা যদি হয়, সেটা কেমন অনুভূত হবে? সেই বরফের মতো ঠান্ডা অংশ মনে হচ্ছে যে সূঁচটা সেখানে বিচ্ছে, এরকম বলবে যে বরফের মতো শীতল সূঁচ আমার শরীরে বিঁধতেছে, এটা অ্যাগারিকাসের পেশেন্ট এসে বলবে, ঠিক আছে। এরকম ভাবে এই গুরুত্বপূর্ণ ভাবে এভাবে বলবো। আবার অনেক সময় দেখা যাচ্ছে এই কথাও বলতে পারে যেটা গরম সূঁচ করছে, দুইটাই হতে পারে, দুইটাই হতে পারে। তো এটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করবেন। তো বিশেষ করে এসে বলবে যে এটা হচ্ছে কেমন হচ্ছে, সূচ বিততেছে আপনার ইয়ের মতো, কার মতো? বরফের যে সূচ, সেই সূচের মতো সেখানে বিততেছে চামড়ায়, এরকম অনুভূতি পেবে, এরকম মনে করবে যে আমার গায়ে কেউ যেন বরফ স্পর্শ করেছে, এরকম কন্ডিশন থাকবে। এবং সেই সাথে সেই জায়গাটা লাল ভাব থাকবে, ঠিক আছে, লাল ভাব থাকবে এবং সেই জায়গাতে চুলকানি থাকবে। তাহলে লক্ষণটা বুঝুন। মনে করেন যে অ্যাগারিকাসের পেশেন্ট এসে আপনাকে যদি বলে এখানে আপনি পেয়ে যাবেন কি, সেই জায়গাটা বলবে যে এখানে কেউ বরফ দিয়ে রাখছে, মনে হচ্ছে বরফের সূঁচ দিয়ে কেউ ফুটাচ্ছে। আবার কেউ এসে বলবে বরফ দেওয়া আছে, আবার কেউ বলে যে গরম কোনো সূঁচ দিয়ে ফুটাচ্ছে। এইরকম দুই রকমই কথা এখানে পেশেন্ট বলতে পারে, কিন্তু আপনি ওই জায়গাতে দেখবেন লাল হয়ে আছে, লাল হয়ে আছে এবং সেই সাথে ওই জায়গাটা বেলোডোনার মতো, আমরা যদি বলি উত্তপ্ত এবং হচ্ছে ফুলে যায়, এরকম ব্যাপারটাও আপনি এখানে পাবেন। কিন্তু এইটা, এই উত্তপ্ত ফুলে যাওয়া এবং বরফ স্পর্শ, যদিও ঠান্ডার কারণ দেখা যাচ্ছে যে স্কিন ডিজিজটা যদি হয় মানে অ্যাব্রোটেনামে, কিন্তু দেখা যাচ্ছে যে এরকম কখনো বলবে না যে বরফ স্পর্শে চর্মরোগ, এরকম কথা বলবে না। তাছাড়া আমরা অ্যাগারিকাসের পেশেন্ট গুলো সাধারণত দেখবো যে অ্যাগারিকাসের পেশেন্টের রোগ আক্রমণ একটু আড়াআড়ি ভাবে হয়। আড়াআড়ি ভাবে হয় কিভাবে? যেমন মনে করেন যে ওর ডান হাতে যদি রোগ আক্রমণ হয়, তাহলে অপোজিটে বাম পায়ে হচ্ছে আক্রান্ত হবে। তাহলে ডান হাত যদি হয়, তাহলে বাম পা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এই গুরুত্বপূর্ণ লক্ষণ দেখে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো এইটার দিকে লক্ষ্য রাখবেন, তাহলে দেখা যাচ্ছে যে অ্যাগারিকাস সহসাই ভুল হবে না, ঠিক আছে। অ্যাগারিকাসের সাথে আনাদার আরো কিছু মেডিসিন গুলোর হচ্ছে সম্বন্ধ আছে। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, মনে রাখবেন। তাহলে আমরা দেখব কি, যেখানে মানে চুলকানি হবে ঠান্ডা জনিত কারণে, সেই জায়গাতে কেমন হবে
লাল হবে, জ্বালা থাকবে, চুলকানি থাকবে। স্পর্শ অনুভূতিটা কেমন মনে হবে? বরফ, শীতল কেউ ওখানে বরফ স্পর্শ করে রাখছে এবং সেখানে বরফের সুঁচতে তাকে বিধা হচ্ছে, এরকম অবস্থা। আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো থাকে। এগারিকার যেহেতু এসেছে, তাই আমি এই কথাটা একটু বলবো, একটু বলে আমি ইয়ে করবো। আমাদের অনেকে দেখা যায় যে চোখের পাতা নাচে, বলে না যে আমার চোখের পাতা দেখা যাচ্ছে যে নাচতেছে। ঠিক আছে, একটু লজ্জা নেবেন না, আসলে মেডিকেল টার্ম আমাদের জানতে হবে। আমরা ছোটকালে যখন দেখেছি ওই বড়দের কারো চোখের পাতা যখন দেখা যাচ্ছে যে ইয়ে যখন হয়, নাচে, তখন দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের কিছু কিছু এলাকার হচ্ছে কালচার গুলো দেখেছিলাম আমি, এক মেহমানদের বাসায় গিয়ে এটা দেখেছিলাম। তো কি হয়েছে, ওই এক মহিলার চোখের পাতা নাচাচ্ছে, তো ছোট্ট একটা বেবিকে নিয়ে তার হচ্ছে ওই ইয়েটা আপনার প্যানিসটা দিয়ে তার চোখে হচ্ছে স্পর্শ করাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সেটা নাকি বন্ধ হয়ে যাবে। আসলে আদৌ হবে কিনা সেটা আমাদের কাছে কুসংস্কার, আমরা ধরে নিব। আসলে এরকম কোনো কোনো প্র্যাকটিস যদি থাকে তাহলে সেগুলো নিষেধ করে দিতে হবে। চোখের পাতা নাচতে থাকে এবং সেটা কি হয়, ঘুম যখন আসে তখন এই চোখের পাতাটা নাচা বন্ধ হয়ে যায়। চোখের পাতা নাচার জন্য দেখা যাচ্ছে অ্যাগারিকাস খুব মোস্ট স্যার একটু একটা কথা বলতাম। গুরুত্বপূর্ণ। জি জি স্যার, জি স্যার, বলুন স্যার। ওইটা আসলে গ্রামে গঞ্জে দেখা যায়, যদি চোখে অঞ্জলি হয়, নাচা না, আমাদের এলাকায় হলো অঞ্জলি হলে তখন দেখা যায় যে এই পদ্ধতিটা চেষ্টা করে আর কি দেওয়ার জন্য, সেটা মানুষের আড়ালে আর কি। আচ্ছা, ধন্যবাদ। এটা এক 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 এলাকায় এক এক রকম এটা মানে প্রথা আছে, তবে এগুলি ঠিক না। এগুলি দেখা যাচ্ছে যে ওই মান্ধাত্তা আমলের, পূর্বের আমলের মানুষগুলো যে অনেক ভুল অনেক কিছু কালচার করতেন, সেখান থেকে এইভাবে দেখা যাচ্ছে প্রজন্মের প্রজন্ম চলে আসছে। আসলে এখানে টাই আর এই চোখের পাতা নাচা দুটোর মধ্যে পার্থক্য আছে। অনেকে দেখে চোখের পাতা উঠতেছে নামতেছে, অটোমেটিকলি ভাবে চোখ নাচতেছে, চোখের পাতা নাচতেছে, সেটার কথা বলা হয়েছে। তো যাই হোক, এইরকম ক্ষেত্রে যদি হয় তাহলে এখানে অ্যাগারিকাস খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ঠিক আছে, এই জন্য আমি এই স্কিনের এই ব্যাপারটাতে গিয়ে আমি এটার সাথে অ্যাড করে দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমরা স্কিন চ্যাপ্টার সম্পর্কে স্যারের কাছ থেকে শুনলাম। এখন ফেভার চ্যাপ্টারে চলে যাচ্ছি। আপনারা জানেন আমরা এব্রুটেনাম রেমেডি পড়ছি, এব্রুটেনামের ফেভার চ্যাপ্টারটি পড়ছি আমরা। তো এখানে বলা হয়েছে ফেভার চ্যাপ্টারে গ্রেট উইকনেস অ্যান্ড প্রোস্ট্রেশন অ্যান্ড এ কাইন্ড অফ হেকটিক ফেভার উইথ চিলড্রেন। তো আমরা এখানে সেমিকোলন যেহেতু শেষ, আমরা সামনে যাব না, এটুকু শেষ করে নিব। তো গ্রেট উইকনেস থাকবে তার। উইকনেস মানে কি? দুর্বল। গ্রেট মানে কি? বিশাল উইকনেস, বিরাট উইকনেস থাকবে তার। অ্যান্ড প্রোস্ট্রেশন থাকবে তার, অবসন্ন। প্রোস্ট্রেশন মানে কি? অবসন্ন, মানে প্রায় কাছাকাছি দুইটা শব্দ। খুব দুর্বল, গ্রেট উইকনেস, খুবই অত্যন্ত দুর্বল থাকবে, এবং প্রোস্ট্রেশন থাকবে, অবসন্ন থাকবে। এটা কোন সময় পড়ছি আমরা? ফেভার চ্যাপ্টার পড়ছি। অবশ্যই জ্বরের কথাই বলা হচ্ছে। কখন? অ্যান্ড এ কাইন্ড অফ হেকটিক পেপার উইথ চিলড্রেন, এবং সেই সাথে তাদের, এবং তাদের কি থাকবে? এ কাইন্ড অফ হেকটিক পেপার, এক ধরনের একটা হেকটিক ফেভার থাকবে। এটা কাদের থাকবে? বাচ্চাদের। বাচ্চাদের, এই বাচ্চাদের কি থাকবে? একটা অত্যন্ত দুর্বল এবং একটা অবসন্ন। এটা কখন থাকবে? এ কাইন্ড অফ হেকটিক ফেভার উইথ চিলড্রেন, এটা এক ধরনের হেকটিক ফেভারে, শিশুদের হেকটিক ফেভারের সময় আনএবল টু স্ট্যান্ড, এবং তারা দাঁড়াতে পারে না। এই হেকটিক ফেভারে শিশুরা হেকটিক জ্বরের সময় খুব দুর্বল, অবসন্ন হয়ে পড়ে, সে সময় তারা দাঁড়াতে পারে না। আনএবল, এবলের অপোজিট ওয়ার্ড হলো, বিপরীত শব্দ হলো আনএবল। তো আনএবল মানে কি? আনএবল মানে পারে না, সমর্থ থাকে না টু স্ট্যান্ড, দাঁড়াতে। কখন? এটা জ্বরের, যে হেকটিক জ্বরের সময়। তাহলে আমরা ফেভার চ্যাপ্টারটা পড়লাম, এখন আমরা রিলেশনশিপে চলে যাব। রিলেশনশিপে বলা হচ্ছে, আমরা এব্রোটেনাম রেমেডি রিলেশনশিপ পড়ছি। আফটার হিপার ইন ফুরাঙ্কল, বিস্ফুরায়, ফুরাঙ্কল মানে বিস্ফুরায়। আফটার হিপার ইন ফুরাঙ্কল, বিস্ফুরায় হিপারের পরে এব্রোটেনাম ব্যবহৃত হয়। বিস্ফুরা হিপারের পরে এব্রোটেনাম, বিস্ফুরা যে রয়েছে ফুরাঙ্কল, ফুরাঙ্কলের ক্ষেত্রে। আফটার একুনাইট আর অ্যান্ড ব্রায়োনিয়া ইন প্লুরিসি। তাহলে একুনাইট এবং প্লুরিসির ক্ষেত্রে, প্লুরিসি হলে একুনাইট এবং ব্রায়োনিয়ার পরে এব্রোটেনাম ব্যবহৃত হয়। বিস্ফুরায় হিপারের পরে ব্যবহৃত হয় এব্রোটেনাম, আর প্লুরিসি হলে একুনাইট এবং ব্রায়োনিয়ার পরে এব্রোটেনাম ভালো কাজ করে। প্লুরিসি যদি হয় তাহলে একুনাইট এবং ব্রায়োনিয়ার পরে এব্রোটেনাম হবে। আর when a pressing sensation remains in affected site
ইম্পেডিং রেসপিরেশন। তাহলে হোয়েন প্রেসিং সেন্সেশন মানে কি? একটা চাপনভূত অনুভূতি, চাপনভূত প্রেসিং সেন্সেশন মানে চাপ প্রয়োগ করছে এরকম, যে ওই জায়গায় প্রেসিং সেন্সেশন রিমেইনস ইন এফেক্টেড সাইট, মানে যে এফেক্টেড সাইট, যে সাইটটা তার আক্রান্ত হয়েছে সেখানে কি থাকে? রিমেইন মানে থাকে, প্রেসিং সেন্সেশন থাকে। হোয়েন যখন তার আক্রান্ত স্থানটাতে একটা প্রেসিং সেন্সেশন থাকে, ইম্পেডিং রেসপিরেশন, এবং সেখানে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। আক্রান্ত স্থানে চাপ লাগলে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, এরকম একটা অবস্থা যে দম বন্ধ হয়ে যাবে। When a pressing sensation remains in affected site, impeding respiration মানে কি? মানে ইম্পেডিং মানে দম বন্ধ হয়ে যাবে, রেসপিরেশন মানে কি? যে শ্বাস প্রশ্বাস আর কি। এটা বন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা কখন হয়? যখন তার এই যে আক্রান্ত স্থানে যদি প্রেসিং সেন্সেশন, তার আক্রান্ত স্থানে চাপ লাগলে এটা দম বন্ধ হওয়ার একটা অনুভূতি হয়, প্রেসিং সেন্সেশন হয়। when pressing sensation remains in affected site, impeding respiration, মানে সেন্সেশন রিমেইনস ইন এফেক্টেড সাইট, এই আক্রান্ত স্থানে চাপ লাগলে তার মনে হয় যে তার দম বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো আমাদের এই রিলেশনশিপ নিয়ে স্যার দু চার কথা বলবেন, যে হিপারের পরে বিষ ফুরায় এব্রোডানাম ব্যবহৃত হয়, আর প্লুরিসিতে একুনাইটিম ও ব্রায়োনিয়ার পরে এব্রোডানাম ব্যবহৃত হয়। আর এই লাইনটা যে আক্রান্ত স্থানে চাপ দিলে তার দম উপক্রম হয়, রিলেশনশিপ নিয়ে আলোচনা করার জন্য আহ্বান করছি। আচ্ছা, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা চলে এসেছে যে আফটার হিপার ইন দেখা যাচ্ছে যে এই যেটা আপনার অ্যাব্রোটেনামটা হচ্ছে ব্যবহার হয় কখন? যখন আমাদের এখানে বিষ পোড়া থাকে। ঠিক আছে, বিষ পোড়ার ক্ষেত্রে একটা ভালো একটা কাজ। বিষ পোড়া আমরা জানি যে ছোট 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 দেখা যাচ্ছে যে যে ফোড়াগুলো যেটা হয় সেগুলো প্রচন্ড পরিমাণ বিষ থাকে, ব্যথা থাকে। আমরা অধিকাংশ দিনে বিষ পোড়া জানি আর কোনটা। ঠিক আছে, তো এখানে গুরুত্বপূর্ণ একটা আনকমন একটা প্রশ্ন এসেছে, সেটা হল প্লুরিসি। প্লুরিসিটা আসলে গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা আমাদের জানা দরকার। এগুলি মেডিকেল টার্ম, এগুলো আমাদের জানা দরকার। দেখুন, এই জায়গাতে গেলে একটা কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আসে। হ্যাঁ, হোমিওপ্যাথ দেখা যাচ্ছে যে আমরা শিখে যাব, কিন্তু একটা জায়গায় আমাদের লেগ থেকে যাবে, তো সেটা আমরা আস্তে আস্তে ফিল আপ করবো। দেখুন, আমাদের হোমিওপ্যাথি যে স্বপ্নদ্রষ্টা মহাত্মা হানিম্যান, উনি কিন্তু প্রথমে ছিলেন অ্যালোপ্যাথ ডাক্তার, তার পরবর্তীতে এসে কিন্তু উনি কনভার্টেড হোমিওপ্যাথ, অর্থাৎ হোমিওপ্যাথির জন্মদাতা। ঠিক তেমনটি আমাদের দেশে বা অন্যান্য দেশে যারা খুব ভালো হোমিওপ্যাথ, তারা প্রথমে দেখা যাচ্ছে যে এমবিবিএস করার পরবর্তীতে কনভার্টেড হয়ে যখন হোমিওপ্যাথি আসছেন, তারা কিন্তু বেশি সাকসেস। ঠিক আছে, এবং সেই সাথে এখন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে এখন যেমন আমাদের এমবিবিএস এর পাশাপাশি যেমন হোমিওপ্যাথি পড়াশোনার সিলেবাসটা প্রায় সেম যখন করে, যখন দেখা যাচ্ছে বিএইচএমএস এ যেটা ইনক্লুড করছে, তো তখন দেখা যাচ্ছে বিএইচএমএস ডাক্তাররাও কিন্তু এমবিবিএস ডাক্তারদের মতো দেখা ফিজিওলজি, অ্যানাটমি, প্যাথোলজি, অবস্টেট্রিক্স, সার্জারি এগুলো পড়ে থাকে। ঠিক আছে, তো মেডিকেল রিলেটেড এই সাবজেক্টগুলো আমাদের পড়তে হবে, তো আমরা সেগুলির দিকেও নজর দিব। তো সর্বপ্রথম যেটা বেস, আমাদের সেই বেসটা আমরা আগে কভার করব, সেটার জন্য আমরা এই মিশনে নেমেছি। তো এখানে প্লুরিসিটা হলো আমাদের যে ফুসফুস আছে, আমরা তো ফুসফুস সবাই চিনি। ফুসফুসের উপরে একটা পাতলা আবরণ থাকে, একটা পর্দা থাকে। ঠিক আছে, এটাকে প্লুরা বলে। ঠিক আছে, PLU সরি একটু একটু মেবি মিসিং, PLEURA, এটা প্লুরা বলে। ঠিক আছে, যে কাভারিং যেটা থাকে বা পর্দা যেটা থাকে সেটাকে প্লুরা বলে। এই প্লুরা যখন বা এই প্লুরাটা যখন প্রদাহ হয়, ঠিক আছে, যখন সেখানে প্রদাহ যখন হয়, সেটাকে বলি আমরা প্লুরিসি। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের কাশি দিলে ফুসফুস মানে কি, ফুসফুসের উপরে যে কাভারিং আছে সেখানে ব্যথা করবে, স্বাভাবিক ব্যাপার। ইনফ্লামেটেড হলে সেখানে ব্যথা করবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তরুণ অবস্থায় যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সেখানে তরুণ রোগের ক্ষেত্রে অনেক সময় অ্যাকোনাইডের লক্ষণগুলো আমরা জানি। সেখানে যদি হঠাৎ আক্রমণ যদি হয়, মৃত্যু ভয় যদি থাকে, এবং রোগের আক্রমণটা যদি খুব ভয়াবহ যদি হয়, পেশেন্টটা ছটফট করছে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় অ্যাকুইট ক্ষেত্রে আমরা অ্যাকোনাইড অ্যাপ্লাই করতে পারি। কিন্তু অ্যাকোনাইড এর পরবর্তীতে কিন্তু এই প্লুরিসিতে কিন্তু গুরুত্বপূর্ণ মেডিসিনটা কিন্তু ব্রায়োনিয়াকে আমরা কি দেখবো? ও চুপচাপ পড়ে থাকবে। ব্রায়োনিয়ার পেশেন্ট কি কাশি দিলে বুকে ব্যথা করবে, ফুসফুস যেখানে আছে সেখানে ব্যথা অনুভূত হবে। ঠিক আছে, এইটা হলো অবস্থা।
তার পরবর্তীতে এই ব্রায়োনিয়ার পেশেন্টগুলোতে প্রচুর পরিমাণ পানি পিপাসা থাকবে, চুপচাপ পড়ে আছে, সে তার কোনো নড়াচড়া, সে নড়তে চাবে না, বিন্দু মাত্র নড়তে চাবে না, সামান্য নড়াচড়াতে তার রোগ কষ্টগুলো বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক তেমনটি সে কাশি ভয়ে কাশতে চাবে না, কাশলেই তার বুকে ব্যথা হবে, কাশি হবে কিন্তু তার সেই কফটা উঠবে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্রায়োনিয়ার ব্যাপার। ব্রায়োনিয়ার পরবর্তী স্টেজে হচ্ছে অ্যাব্রোটেনাম, এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ঠিক আছে, আমি মনে হয় বোঝাতে পেরেছি। আপনারা যদি এর মধ্যেও যদি কারো যদি সংক্ষিপ্ত পরিচয় যদি কারো যদি সংযোজন করা যদি থাকে, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো হেজিটেশন নেই। ঠিক আছে, সালাউদ্দিন স্যার। জি স্যার, আজকের আলোচনার উপরে আপনারা কেউ কোনো প্রশ্নগুলি করতে পারেন, আর আমরা এখানে গ্রেড সিমটম গুলো আমরা একটু দেখে আসবো। আমরা এখানে অ্যাব্রোটেনাম নিয়ে আজকে আলোচনা করলাম। নরেন্দ্রনাথ স্যারের চার কথা আমরা দেখছি, পর্যায়ক্রমিক বিভিন্ন রূপান্তর, উদরময় উপশম, ক্ষয় দুর্বল, প্রবল ক্ষুধা সত্ত্বেও দেহ শুকিয়ে যাওয়া, বাচালতা। আর এখানে কনস্টিটিউশনে কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটম ছিল না। আমরা দেখেছি যে তার আক্রান্ত অঙ্গ শুকিয়ে যায়, বিশেষ করে পা গুলো, আর চামড়াগুলো থলথলে ভাঁজ হয়ে ঝুলে থাকে, এবং ওই অবস্থা যদি ঘাড়ে হয় ন্যাট্রামিউর সেনিকুলা। আর তার মেন্টাল সিমটমে দেখেছি যে শিশুদের কথাই বলা হয়েছে, শিশুগুলো বদমেজাজি, খিটখিটে এবং উগ্র নিষ্ঠুর আচরণ করতে চায়, এবং এদের মধ্যে একটা রাক্ষসে ক্ষুধা রয়েছে, ভালো খাওয়া দাওয়া করলেও শুকিয়ে যায়। আর মাথাটা দেখেছি যে মাথাটা তার দুর্বল, সে ঘাড়টা সোজা, মাথা সোজা করে রাখতে পারে না। আর ফেসটা তার বুরুদের মতো কুচকানো থাকে, ফ্যাকাশে থাকে, এবং তার যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে দেখেছি যে তার কোষ্ঠকাঠিন্যটা পর্যায়ক্রমে থাকে, এবং তার খাদ্যদ্রব্য হজম না হয়ে আসে, প্রায় অবিকৃত অবস্থায় বের হয়ে আসে। এবং তার এক্সট্রিমিটিসে দেখেছি যে তার একটা হাতে পায়ে যন্ত্রণাপূর্ণ সংকুচন হয়, সেটা তার যে হাতে পায়ে যন্ত্রণাপূর্ণ সংকুচন হয় খিল ধরা বা অথবা শুল বেদনার পরে হাতে পায়ে যন্ত্রণাপূর্ণ সংকুচন হয়, খিল ধরা বা শুল ব্যথার পরে এটা হয়, হাতে পায়ে যন্ত্রণাপূর্ণ সংকুচন হয়। আর রিউমেটিজমের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার সাডেনলি চেক ডায়রিয়া আর আদার সিক্রেশন হয়ে তার রিউমেটিজমটার উৎপত্তি হয়, যে হঠাৎ করে তার ডায়রিয়া বন্ধ হয়ে গিয়ে বা অন্য কোনো স্রাব বন্ধ হয়ে গিয়ে তার এই বাতের সমস্যা দেখা দেয়। এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বোল্ড করা ছিল এলএমসি নোটে, সেটা আমি রেডলাইন করেছি। তো এটা গুরুত্বপূর্ণ এখানে যে তার সাডেনলি চেক ডায়রিয়া আর আদার সিক্রেশন, এটা মনে রাখবো। আমরা যে গুরুত্বপূর্ণ কথাগুলো আবার রিভিশন দিচ্ছি, যে এগুলো একটু বেশি মনে রাখার চেষ্টা করব। আর গ্যাটে বাতের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার আক্রান্ত স্থানটা, তার সন্ধিগুলো আড়ষ্ট হয়ে যায়, ফুলে যায়, এবং সুই ফুটানোর মতো একটা অনুভূতি, এবং হাতের কবজি ও গোড়ালিতে ব্যথা এবং প্রদাহ হয়, আর সমস্ত শরীরে খুরা ও ক্ষতবোধ ব্যথা। আর মেরাসমাস লয়ার এক্সট্রিমিটিস অনলি, তার এই যে এক্সট্রিমিটিসের মধ্যে রয়েছে যে মেরাসমাসটা শুধুমাত্র কোথায় হয়, অনলি তার লয়ার এক্সট্রিমিটিস, নিচে কোমর থেকে নিচের দিকে দুই পায়ে হয় তার মেরাসমাস, মানে শীর্ণতাটা। আর স্কিনে আমরা দেখেছি যে শৈত্যজনিত ক্ষতে চুলকানি দেখা দেয় তার, মানে তার ঠান্ডা থেকে যদি কোনো ক্ষত হয় সেখানে চুলকানি থাকে। আর ফেভারের মধ্যে বাচ্চাদের হেকটিক ফেভারের সময় তারা খুব দুর্বল এবং অবসন্ন হয়ে পড়ে এবং দাঁড়াতে পারে না। আর এখানে রিলেশনশিপে তো স্যার বললেন যে ফুরাঙ্কলে ক্ষেত্রে, মানে বিষ ফুরার ক্ষেত্রে এটা আফটার হিপারের পরে এটা দিতে হবে। আর প্লুরিসিতে যেটা স্যার বললেন যে ফুসফুসের যেটা ফুসফুসের উপরে যে প্রদাহ হয় প্লুরিসি, সেটা একুনাইট এবং ব্রায়োনিয়ার পরে অ্যাব্রোটেনাম ভালো কাজ করে। আর তার আক্রান্ত স্থানে চাপ লাগলে দম বন্ধ হয়ে যেতে চায়। এই পর্যন্তই ছিল আজকের আলোচনা আমাদের। আমরা এখানে জি স্যার, একটু স্যার জি স্যার, মানে ওই যে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হয়ে হইল না শেষ। ঠিক আছে, আমি আর দু চারটি কথা বলবো যদি আপনাদের আপত্তি না থাকে। জি স্যার, জি স্যার, অবশ্যই স্যার, জি স্যার। অ্যাব্রোটেনামের এখানে গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে, ব্যবহারিক জায়গাগুলো আছে। অ্যাব্রোটেনামের পেশেন্টদের, বিশেষ করে যাদের সদ্যজাত শিশু, এই শিশুদের যাদের নাভি শুকায় না, ঠিক আছে, কি শুকায় না, নাভি শুকায় না। দেখা যাচ্ছে যে একটা বাচ্চা সাধারণত ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে তার নাভির যে নাড়িটা আছে সেটা শুকিয়ে পড়ে যায়, কিন্তু অনেক বাচ্চাদের এইটা হচ্ছে পড়ে যায় না। সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন অ্যাব্রোটেনাম। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর একটা ব্যাপার হচ্ছে, এবং সেই সাথে এই বাচ্চাগুলোর আর একটা লক্ষণ পাবেন, সেটা হচ্ছে স্টুলটা অনেকটা সবুজাভ থাকবে। ঠিক আছে, অনেক সময় সবুজ থাকবে, সবুজ মল থাকবে।
ছোট ছোট বাচ্চা এই পেশেন্ট গুলো পাবেন। তো সেক্ষেত্রে আপনি অ্যাব্রোটেনামের কথাটা মনে রাখতে পারেন। অ্যাব্রোটেনাম, ক্যালকেরিয়া ফস, সালফার এগুলো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো যখন দেখা যাচ্ছে যে এটা ক্যালকেরিয়া ফসে যখন যাব তখন আমরা এটা বেশি পাবো, আমি সেই সময় ডিফারেন্স করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে ক্যালকেরিয়া ফস, তার পরবর্তীতে আপনার অ্যাব্রোটেনাম, তারপর সালফারের এখানে খুব সূক্ষ্ম পার্থক্য আছে, সুন্দর পার্থক্য আছে। এটা করে দিব ইনশাল্লাহ। চেম্বারে যখন এই বেবি গুলো পাবেন তখন দেখা যাচ্ছে মিচিং হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আমি এতটুকু পরবর্তীতে সংযোজন করলাম। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। আর আমাদের মাঝে যারা রয়েছেন অনেকে আমাদের সিনিয়ররা থাকতে পারেন, আর যারাই রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কোনো যদি বলার মতো থাকে বলতে পারেন, কোনো এক্সপিরিয়েন্স থাকলে বা কোনো কিছু বলার থাকলে বা কোনো ক্লাসের ব্যাপারে কোনো পরামর্শ থাকলে, কিভাবে আরো ভালো করা যায়, কিভাবে আরো করলে আমাদের আরো বেশি যেটা উপকারী হবে, সেটা আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, অনেক ওয়ালাইকুম অনেক আসসালাম। ধন্যবাদ। এবং আমি ইসলাম ফারুক স্যারকে অনেক কৃতজ্ঞতা যে আজকের এই ক্লাসটা একেবারে অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। এবং স্যার যেটা বললেন যে ক্লাসের বিষয়ে আসলে পরামর্শ